নমস্কার, শুভ সন্ধ্যা। সবাইকে নোটবুকের প্ল্যাটফর্মে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম ইচ অ্যান্ড এভরিওয়ান টু দ্য ইউটিউব চ্যানেল অফ নোটবুক। আমি তোমাদের সমিত স্যার। আজকে তোমাদের সাথে আলোচনা করব মিসলেনিয়াস মেন্স ওরিয়েন্টেড আরেকটা টপিক নিয়ে। তো ইতিমধ্যে তোমরা অলরেডি থাম্বনেল দেখে নিয়েছো যে আজকে আমরা আলোচনা করব এই যে আমাদের মিসলেনিয়াস মেন্সের জিএস পোর্শনে যে আমাদের ডেসক্রিপটিভ আনসার লিখতে হয় বা ডেসক্রিপটিভ আনসার নিয়ে যে আলোচনা করার জায়গা থাকে, সেখানে আমরা জানি 3টে ডেসক্রিপটিভ উত্তর আমার লিখতে হবে। একটা 20 নম্বর যেটা কম্পালসারি ফার্স্ট কোয়েশ্চেনে থাকবে, আর বাকি 4টের মধ্যে 2টো কোয়েশ্চেন করতে হবে যেটা 15 নম্বরের মধ্যে থাকবে। তো আজকে আমি তোমাদের কাছে একটা জিনিস নিয়ে আলোচনা বলতে পারো, বা আমার যেটা মনে হয়েছে যে যেভাবে আনসার লিখলে তোমরা ভালো নম্বর পেতে পারো সেইটার সম্বন্ধে একটা আইডিয়া দেবো। দেখো, আমরা জানুয়ারি থেকে মিসলেনিয়াস মেন্সের ক্লাস করানো শুরু করেছি এই নোটবুকের ইউটিউব চ্যানেলে। অনেকের আমরা সেই ক্লাসের সময় হোমওয়ার্ক দিয়েছি, এবং হোমওয়ার্ক দেওয়ার পর আমরা সেই ক্লাসের পরে খাতাও চেক করেছি, এবং খাতা চেক করার সময় অনেকের ভুল ত্রুটি যা হয়েছে সব বলে দিয়েছি। এবং অনেকে বলেছে যে স্যার এটা কিভাবে করা যেতে পারে বা এটা কিভাবে বেটার হতে পারে। এবার অনেকের সেই সময় আমি কারেকশন করে বলেছি যে এটা একটু লিখতে হতে পারে, এখানে তোমার এই জিনিসটা মিসিং ছিল। কিন্তু মুশকিল কি ছিল, যারা তখন ডাউটের মধ্যে ছিলে যে প্রিলি পাস হবে কিনা, সেই তখন তারা অতটা গা করেনি ক্লাসে, বা তারা হয়তো সে সময় অন্য কোনো এক্সাম দেওয়ার সময় এই এক্সামটা হয়তো এই ক্লাসেসগুলো যাদের করা হয়নি তাদেরকে আজকে একটু অন্যরকমভাবে সাহায্য করার চেষ্টা করেছি। বেশি সময় নেব না, তো চলো আমরা দীর্ঘায়ু না করে আমরা ডিরেক্ট ঢুকে যাই আমাদের মেন আলোচনায়। দেখো স্যার, আমাদের আজকে থাম্বনেলই বলে দিচ্ছে যে হাউ টু রাইট ডেসক্রিপটিভ আনসার্স ফর মিসলেনিয়াস মেন্স। হাউ টু রাইট ডেসক্রিপটিভ আনসার্স মানে আমরা মিসলেনিয়াস মেন্সের যে আনসার, এটা বিশেষ করে আমরা জেনারেল স্টাডিজ বা ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্সকে নিয়ে ডিল করছি, বিকজ আমি তোমাদের মেনলি জিএস পোর্শনটা পড়িয়েছিলাম সেই রেসপেক্টে। কিভাবে লিখলে বেশি নম্বর আসবে বা কিভাবে লিখলে তোমরা মোটামুটি ঠিকঠাক নম্বর পাও। ইতিমধ্যে যদি কেউ ক্লাস আমাদের চ্যানেল ফলো না করে থাকো তো অবশ্যই ফলো আর সাবস্ক্রাইব করে দিও। এবং তার সাথে আমরা এটা বলতে পারি যে আমার এই ওরিয়েন্টেড 2টো ক্লাসেস অলরেডি আছে। এক জায়গায় আমরা 100টা টপিক আলোচনা করেছি, আরেক জায়গায় আমি স্ট্র্যাটেজি। তো সেই স্ট্র্যাটেজিতে আমি পুরো ডিটেলে বলে দিয়েছিলাম যে কত ভালো স্কোর হয়, কোন স্কোরটা করলে মোটামুটি সেফ থাকা যায়। এবং যদি একান্ত জিএস ভালো না হয়, পরের যে 25টা প্রশ্ন আছে যেখানে 50 নম্বর তোলা যায়, সেখান থেকে ম্যাক্সিমাম তোমরা কত স্কোর করতে পারো। তো চলো দেখো, প্রথমে আনসার লিখতে গেলে যেটা মেন সবার মাথায় আসে যে স্যার কোন জায়গা থেকে আমাদের প্রশ্ন আসে। এরিয়া ফ্রম হোয়ার কোয়েশ্চেন ইজ বিং আস্কড, যে এলাকা থেকে প্রশ্ন করা হচ্ছে বা যে জায়গাগুলো থেকে, রাদার এলাকা বলাটা ভুল, যে জায়গাগুলো থেকে আমাদের প্রশ্ন আসে সেই জায়গাগুলো একবার দেখি। আমরা বিগত 2টো বছরে যে মিসলেনিয়াস পরীক্ষা হয়েছিল, 18 সালে প্রিলিমস হয়ে 19 সালে মেন্স হয়, এবং 19 সালে প্রিলিমস হয়ে 21 সালে মেন্স হয়। সেই 2টো কোয়েশ্চেন পেপারের ফার্স্ট কিছু কোয়েশ্চেন নিয়ে আজকে আমরা এই আলোচনাটা রেখেছি। তো চলো স্যার আমরা যদি একবার দেখি, এই হচ্ছে স্যার আমাদের 2019-এর মেন্স পরীক্ষার প্রশ্ন, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা 2021 সালে আমাদের প্রিলি হয়েছিল। ঠিক আছে, তো 2021 সালে যদি আমাদের 2021 সালে যদি আমাদের এটার প্রিলি হয়ে থাকে, তাহলে সেটা হচ্ছে একদম আমাদের লেটেস্ট প্যাটার্ন, এবং আমরা ধরে নেওয়া হচ্ছে যে এই প্যাটার্নেই প্রশ্ন আসবে। আশা করি সবার কাছে ভিজিবল। দেখো, 2021-এর প্রথম কোয়েশ্চেন বলেছে যে রাইট a note on the one belt one road policy and explain its significance with respect to India. One belt one road policy এটা চায়নার নেওয়া একটা পলিসি। তো এই জায়গা থেকে আমরা যদি দেখতে পাই যে এই কোয়েশ্চেনটা ডাইরেক্টলি কিসের সাথে রিলেট করছে স্যার, এই কোয়েশ্চেনটা ডাইরেক্টলি রিলেট করছে আমরা বলতে পারি ইন্টারন্যাশনাল ইস্যুদের সাথে। রাইট, এটা একটা ইন্টারন্যাশনাল পলিসি বা ইন্টারন্যাশনাল ইস্যু। পলিসি আমরা লিখলাম। যেমন দ্বিতীয় যদি কোয়েশ্চেনটা আমরা দেখি, হোয়াট আর দ্য স্যালিয়েন্ট ফিচার্স অফ আয়ুষ্মান ভারত স্কিম। হোয়াট আর দ্য স্যালিয়েন্ট ফিচার্স অফ আয়ুষ্মান ভারত স্কিম। তো এটা ডাইরেক্টলি আমরা যদি দেখি যে আমাদের কিসের ওপর প্রশ্ন, ডাইরেক্টলি একটা ন্যাশনাল স্কিম থেকে প্রশ্ন, সেন্ট্রাল গভর্নমেন্টের একটা স্কিম। তো সেখান থেকে আমাদের প্রশ্ন করা হচ্ছে, এটা আমাদের একটা সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিমের ওপর প্রশ্ন করেছে। রাইট, তো সেখান থেকে আমরা দেখতে পেলাম কি একটা ইন্টারন্যাশনাল পলিসি আর একটা সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম। রাইট,
এবং সেই সময় একদম বার্নিং টপিক হিসেবে, এবং এটা এক্সপেক্টেডও ছিল, কোনো কেউ না কেউ এই প্রশ্নটা করবেই বা কোনো না কোনো জায়গায় এখান থেকে প্রশ্ন আসবেই। সেটা হচ্ছে স্যার, give a brief account of how the COVID-19 pandemic has affected economic conditions worldwide with special reference to the Indian economy. কোভিড-19 সেই সময় আমরা মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছিলাম, এবং যেহেতু এটা 2021-এ পরীক্ষা হয়েছে, দেখো লক্ষ্য করে, মানে 2019-এ প্রিলি হয়েছিল, তখন কোভিড আসেনি। 20 থেকে আমরা জানি কোভিডের প্রকোপ বাড়ে এবং 21-এ ভয়াবহ রাস্তা নেয়। যেহেতু 20-র সময় কোভিড একটা কারেন্ট ইভেন্টসের মধ্যে ঢুকে গেছিল এবং সেটা ইন্টারন্যাশনালি বা একটা গ্লোবাল ইস্যু হয়ে দাঁড়িয়েছিল, গ্লোবাল প্যান্ডেমিক হয়ে দাঁড়িয়েছিল, তো সেই রেসপেক্টে আমরা বলতে পারি সেই জায়গা থেকে কিন্তু এই প্রশ্নটা করা হয়েছে। ঠিক আছে, তো এবং এটার কিসের রেফারেন্স, ভারতের ইকোনমির ওপর কি প্রভাব পড়েছিল সেইটার ওপর আমরা একটা প্রশ্ন দেখতে পেলাম। নেক্সট, পরবর্তী প্রশ্নতে দেখি কি বলছে। রাইট আ নোট অন দ্য ইউনাইটেড নেশনস ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স অফ 2019 হেল্ড ইন স্পেন উইথ স্পেশাল এমফাসিস আপন দ্য ইমপ্লিকেশনস অফ দ্য কনসিডারেশনস অ্যান্ড রেজাল্টস আপন দ্য ওয়ার্ল্ড ক্লাইমেট। তো এটা ডাইরেক্টলি স্যার কিসের সাথে লিঙ্ক, সবুজ দিয়ে লেখা মানে স্যার এটা ডাইরেক্টলি লিঙ্ক হচ্ছে টু এনভায়রনমেন্ট। ভারত মানে পরিবেশের ওরিয়েন্টেড এটা একটা প্রশ্ন, টু এনভায়রনমেন্ট, পরিবেশ রিলেটেড একটা প্রশ্ন। তাহলে আমরা মোটামুটি স্যার এখান থেকে যে কটা দেখতে পেলাম, নিচে একটা প্রশ্ন আছে যে জুম হচ্ছে না কেন, ঠিক আছে, নিচে একটা প্রশ্ন আছে যেটা হচ্ছে এগ্রিকালচার, যেটা হচ্ছে এগ্রিকালচার ওরিয়েন্টেড, যেটা হচ্ছে স্যার এমএসপির ওপর প্রশ্ন, মিনিমাম সাপোর্ট প্রাইস। তাহলে এটা কিসের ওপর প্রশ্ন স্যার, এটা হচ্ছে ইকোনমিক ওরিয়েন্টেড প্রশ্ন। তো আমরা এখান থেকে দেখতে পেলাম স্যার কি ইন্টারন্যাশনাল পলিসি একটা দিয়েছে, একটা প্যান্ডেমিক বা একটা মানে গ্লোবাল ইস্যু বলতে পারি, এটাকে আমরা গ্লোবাল ইস্যু বলতে পারি বা ইন্টারন্যাশনাল ইস্যু বলতে পারি, এবং একটা গভর্নমেন্টের স্কিমের ওপর প্রশ্ন আছে, আর একটা এনভায়রনমেন্ট ওরিয়েন্টেড প্রশ্ন আছে। এটা কিসের, 2019 সাল এবং 2021 সালে যার মেন্স হয়েছিল, 19 সালে প্রিলিমস। এবং সেখান থেকে আমরা দেখো একটা ছোট্ট জিনিস, এই কোয়েশ্চেনটার পরবর্তী পার্ট আয়ুষ্মান ভারতে, মেনশন ইওর ওন অবজারভেশনস অ্যাবাউট দ্য প্রবলেমস অফ হেলথ কেয়ার ইন ইন্ডিয়া। বলছে ভারতের হেলথ কেয়ার সিস্টেম কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, ভারত হেলথ কেয়ার সিস্টেম কতটা ভালো কতটা খারাপ, সেই নিয়ে তোমার অবজারভেশনস, মানে তুমি কি ফিল করো সেইটা নিয়ে আলোচনা। এরপরে স্যার আমরা যদি পরবর্তী কোয়েশ্চেনে যাই, যেটা হচ্ছে 2019 সালের একটা মেন্স পেপার এবং যেটার প্রিলি হয়েছিল 2018 সালে। সেখানে দেখো স্যার প্রথম কোয়েশ্চেন কি, স্টেট দ্য জেনেসিস অফ রিসেন্ট রোহিঙ্গা প্রবলেম ইন মায়ানমার। মানে আবার আমরা যদি দেখি স্যার, এটা একটা ইন্টারন্যাশনাল বলবো না, ইন্টারন্যাশনাল ইস্যুর প্রবলেম, ঠিক আছে, with reference to the role of United Nations and socio-political significance. Question number 2 তে যদি দেখি, write a note on the recently concluded 25th Commonwealth Heads of Government meeting in London stating, এটা আমরা দেখতে পেলাম এটাও একটা স্যার ইন্টারন্যাশনাল কনফারেন্সের ওপর। নেক্সট, প্রিভেনশন অফ অ্যাট্রোসিটিস অ্যাক্ট, ইম্পর্টেন্স ইন, এখানে একটা অ্যাক্টের হিসেবে প্রশ্ন করেছে। নেক্সট, ন্যাশনাল ডিজিটাল টেলিকমিউনিকেশন পলিসি, মানে এটা হচ্ছে আবার একটা আমার ন্যাশনাল স্কিমের ওপর প্রশ্ন। তাহলে স্যার এখান থেকে যদি আমি একটু সর্ট আউট করি, এটা আবার ধরো আমার ইন্টারন্যাশনাল মিটিংস, তাহলে এখান থেকে স্যার যদি আমি একটুখানি সর্ট আউট করি আমাদের পড়াশুনোটাকে, তাহলে আমরা দেখতে পাবো যে স্যার কোন কোন জায়গা থেকে প্রশ্ন এসছে। আমরা যেখান থেকে দেখতে পাচ্ছি প্রশ্ন এসছে, প্রথম হচ্ছে ইন্টারন্যাশনাল ইস্যুস। এবারে ইন্টারন্যাশনাল ইস্যুজের মধ্যে কোন কোন জায়গা থেকে প্রশ্ন এসছে স্যার, ইন্টারন্যাশনাল ইস্যুজের মধ্যে আমাদের যে জায়গাগুলো থেকে প্রশ্ন এলো সেটা হচ্ছে ইস্যুস রিলেটেড টু সাবকন্টিনেন্ট, মানে ভারতে বিশেষ করে কোনো যে স্কিম বা কিছু সেটা ভারতে কতটা ইম্প্যাক্ট পড়ে সেটা। কারণ কি, খেয়াল করে দেখবে আমরা যখন ইকোনমি পড়ি বা পলিটি পড়ি, সেটা কিসের রেসপেক্টে পড়ি, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া পড়ি, ইন্ডিয়ান ইকোনমি পড়ি বা ইকোনমি অফ ইন্ডিয়া পড়ি, ঠিক আছে। তো সেই রেসপেক্টে ভারতের ওপর কোনো যদি ইন্টারন্যাশনাল তার কি ইম্প্যাক্ট সেটা দেখার কথা বলে। যেমন ধরো কোভিডের প্রশ্নটাতে বললো যে হোয়াট উইল বি দ্য ইম্প্যাক্ট অন ইন্ডিয়া, ইন্ডিয়ার ওপর কি ইম্প্যাক্ট, বা হেলথ কেয়ারের তোমার সম্বন্ধে মানে কি বলবো যে হেলথ কেয়ার সম্বন্ধে তোমার কি রায়, সেটা কোথায়, ভারতের হেলথ কেয়ার সম্বন্ধে। আর কি জিওপলিটিক্যাল, যেটা জিওগ্রাফি আর
পলিটিক্যাল ওরিয়েন্টেড এবং সোশিও পলিটিক্যাল, এই এবং তার সাথে অবশ্যই করে এনভায়রনমেন্ট রিলেটেড ইস্যু। ঠিক আছে, এখান থেকে আমরা দেখতে পাই 2 থেকে 3টে টপিক বা 2 থেকে 3টে কোয়েশ্চেন এখান থেকে আসে। আন্তর্জাতিক ইস্যু সম্পর্কিত বিষয়, জিও রাজনৈতিক ও সামাজিক পরিবেশ সম্পর্কিত সমস্যা সহ রাজনৈতিক। তো আমাদের যেগুলো দেখতে পাবো যে ধরো পলিটিক্যাল, যে ধরো আমি বলি ফর এক্সাম্পল অপারেশন সিন্দুর, ঠিক আছে, খুব মানে একটা যে বলে যে বার্নিং টপিক, এই ওরিয়েন্টেড অনেক টপিক, যে ওর পরে ভারতের সাথে পাকিস্তানের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়িয়েছে, ওর পরে ভারত যে তোমার ইন্দাস ওয়াটার ট্রিটি, তারপর ধরো সিমলা থেকে যে উইথড্রয়াল হলো, ওই রিলেটেড S-400 যে ইন্ডিয়ান এয়ার সিস্টেম, এই জিনিসগুলো আমার ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে রিসেন্টেড ইয়েতে। কেমন? আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার টু যদি কোয়েশ্চেন নাম্বার 2 বলছি, পয়েন্ট 2 যে জায়গা থেকে প্রশ্ন এসছে সেটা হচ্ছে অবশ্যই আমার গভর্নমেন্ট স্কিমসের মধ্যে শুধু যদি আমি পড়ি এর সম্বন্ধে, শুধু যদি আমি পড়ি তোমার সেন্ট্রালের স্কিম, তাহলেও হবে না, শুধু যদি আমি পড়ি স্টেটের স্কিম তাও হবে না, কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট দুটোরই স্কিম থেকে প্রশ্ন আসতে পারে। এবং তোমরা যখন অনলাইনার জিএস গুলো দেখো এসছে, সেখানে দেখবে একটা প্রশ্ন এসেছিল আগের বছর যে স্কিমস, 5টা স্কিমসের নাম দিয়েছে, তোমাকে বছরটা ঠিকঠাক লিখতে হবে, ঠিকঠাক বছর লিখতে পারলেই 2 মার্কস। ঠিক আছে ভাই, তো সেই জন্য স্কিমস খুব ভাইটাল। এবং অবশ্যই করে শুধু নতুন স্কিম না, ওল্ড যেগুলো ফেমাস হয়েছে, যেমন ধরো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নতুন যে মানে প্রকল্পগুলো নেওয়া হলো, তার থেকে ধরো একটু পিছনের দিকের যে প্রকল্প, ধরো যে প্রকল্পগুলো ধরো 5 বছর আগে হয়েছে, 6 বছর আগে হয়েছে, সেই প্রকল্পগুলো কিন্তু যে একেবারে আমি অমিট করে চলে যাব তা নয়, সেই প্রকল্পগুলো একটু পড়তে হবে এবং তার রিসেন্ট ফ্যাক্টস কোথায় দাঁড়িয়ে আছে সেই সম্বন্ধে একটু আইডিয়া নিতে হবে। ঠিক আছে, নেক্সট যেটা বলা যেতে পারে, এবং অবশ্যই করে নতুনগুলো, তার কি ইম্প্যাক্ট, শুধু পলিসি পড়লে হবে না, তার কি ইম্প্যাক্ট পড়ছে ইন্ডিয়াতে, সেই সম্বন্ধে তোমাকে একটু নলেজ রাখতে হবে ভাই, নালে পসিবল না ভালো নম্বর পাওয়া। আর কি, আর একটা স্যার অবশ্যই ন্যাশনাল ইস্যু অ্যান্ড ইভেন্টস। আমাদের দেশীয় আমাদের যেমন ইন্টারন্যাশনাল ইস্যুও পড়তে হয়, তেমনি দেশে ঘটে যাওয়া ঘটনাগুলোর উপরও মানে সমান্তরালভাবে চোখ রাখতে হবে। যেমন ধরো ফেমাস কেসেস, এটার ওপরে আমায় চোখ রাখতে হবে, যে ধরো রিসেন্ট যে কোনো একটা কেস, যেমন ধরো আমি বলছি যে ওই প্রিভেনশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাক্ট, এই জিনিসটা জাস্টিস পেতে স্যার 22 বছর লেগে গেছিল। তো এটা একটা ল্যান্ডমার্ক অ্যাচিভমেন্টের মধ্যে পড়ে যায়, রাইট? যে এই যে জিনিসটা, যেটা আমার জাজমেন্ট পেতে পেতে 22 বছর লেগে গেছে, তা সেটা কিরম জাজমেন্ট, কেশবনন্দ ভারতী কেস, সেটাও, এই কেসেসগুলো আমাকে একটু মনে রাখতে হবে। আবার ধরো এরকম এই যে কেস, ওবিসি নিয়ে যে তাদের স্টেটাস এখন কোথায়, এই জিনিসগুলো ওবিসির যেহেতু আমরা জানি হালে সাংঘাতিক নিউজের মধ্যে রয়েছে। নেক্সট, বার্থ অ্যানিভার্সারি অফ ফেমাস পার্সোনালিটিস, এই বছর ধরো কারুর 100তম জন্মদিন হচ্ছে, 50তম জন্মদিন হচ্ছে, 75তম, সে যদি খুব ফেমাস হয় তাদেরকে নিয়ে, সে কোনো দেশাত্মক মানে কি বলে আমাদের দেশের, ধরো সে কোনো না কোনোভাবে কোনো ফিল্ডে সে নাম, মানে কেউ ধরো ভারতরত্ন পেয়েছে, কেউ ধরো আমি বলছি যেমন ধরো সত্যজিৎ রায়ের কথা বলি, আবার ধরো যদি আমি বলি যে কোনো একজন বিখ্যাত স্পোর্টস পার্সন হতে পারে, সেইগুলো, বা বিখ্যাত মুভমেন্ট, ধরো কুইট ইন্ডিয়া মুভমেন্ট 1942-এর পরে আজকে এই বছর আমাদের কত হচ্ছে, 48 আর 24 বা 82তম আমাদের জিনিস আসছে, মানে আমাদের সেটা 82তম উদযাপন, এরকম জিনিসগুলো। নেক্সট হচ্ছে স্যার ইকোনমিক্যাল ইস্যুস, সবসময় যদি নতুন কোনো ইকোনমিক, মানে আমাদের ধরো জিএসটি ওরিয়েন্টেড নতুন কোনো ডেটা কিছু, সেই জায়গা থেকে ধরো, যদিও জিএসটি 2017-তে এসছে, এই বছর যেগুলো 18-এ আলোচনা করা সেটা হয়তো ইম্পর্টেন্ট ছিল, বাট এখনও একেবারে ফেলে দেবো তা নয়। ট্যাক্স সিস্টেম কোন জায়গা থেকে এসছে, ভারতের ট্যাক্স ফ্রডের একটা প্রবলেম হয় কি না, এই সব জিনিস, বিজয় মালিয়ার যে কেসটা, যে সে কি আদৌ ট্যাক্স ফ্রড করে এরকম করেছিল আদৌ কি নয়, এই জিনিসগুলো। তারপর আসে জুডিশিয়াল ভার্ডিক্টস, এটা কিছুটাই কেসের সাথে রিলেটেড, ধরো মেজর ভার্ডিক্টস, যেমন ধরো স্যার অপরাজিতা বিলের কথা বলো, তারপর ধরো বিএনএস মানে ভারতীয় ন্যায় সংহিতা, এই যে জিনিসগুলো যে ভাগ হলো, এটা কিসের পক্ষে গেল, কিসের পক্ষে গেল না, কোন এদের ডিসঅ্যাডভান্টেজেস কি হলো, এদের অ্যাডভান্টেজেস কি হলো, এই জিনিসগুলো নিয়ে আলোচনা। এবং অবশ্যই করে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এনভায়রনমেন্টাল প্রোটেকশন এখন আমাদের সবার, ইনফ্যাক্ট আমরা যারাই পড়াশুনো করি, আমরা টিচার্স এবং অ্যাসপিরেন্টস এবং জনসাধারণের সবার কাছেই
আমাদের ক্ষেত্রে এই যে ভার্সানটা বা এই যে মানে এনভায়রনমেন্টের যে জায়গাটা, এটা দারুণভাবে ইম্পর্টেন্ট। আমাদের দেশকে আমাদের মানে কি বলে পরিবেশকে বাঁচানোর দায়িত্ব আমাদের। তো আমরা যেরকমভাবে পারবো পরিবেশকে বাঁচানোর দায়িত্বে এগিয়ে নিয়ে যাব। তো সেই ক্ষেত্রে আমাদের বিভিন্ন যে কনফারেন্স হয়, সেটা ইউনাইটেড নেশনের কনফারেন্স হোক, UNFCCCর কনফারেন্স হোক, ক্লাইমেট চেঞ্জের কনফারেন্স হোক, কিয়োটো প্রোটোকল হোক, মন্ট্রিয়াল প্রোটোকল হোক, প্যারিস এগ্রিমেন্ট হোক, বন কনভেনশন হোক, প্রত্যেকটা কিন্তু একবার চোখ বুলিয়ে যেও। কেমন? আচ্ছা, এবারে যদি তারপর আসি, যদি এই টপিক ওরিয়েন্টেড ক্লাস দেখতে হয়, আমার গতকালই একটা ক্লাস, মানে গতকাল রাদার বলা উচিত না, এটা কবে প্রিমিয়ার হবে আমি জানি না, কিন্তু একটা ক্লাস নোটবুক ইউটিউব চ্যানেলেই তোমরা দেখতে পাবে এই টপিক দিয়ে 100+ জিএস বা সি এর টপিকস, যেটা মিসলেনিয়াস মেন্সের জন্য আমি মনে করেছি ইম্পর্টেন্ট, সেখানে কিছু টপিক নিয়ে আলোচনা করেছি। কেমন? আচ্ছা, এবারে স্যার চলে আসি যে আমরা কিভাবে আনসার লিখব, আমরা আমাদের আনসারগুলো কিভাবে ফ্রেম করব, কিভাবে আমরা আমাদের আনসারগুলো লিখলে আমাদের একটা স্ট্যান্ডার্ড আনসার দাঁড়াবে এবং যে আনসারটা পুরো কম্প্যাক্টনেসে দাঁড়াবে। দেখো, বেশি লিখে লাভ নেই, বেশি লেখাটা উচিত নয়, ওয়ার্ড লিমিট এক্সটেন্ড করা উচিত নয়। ওয়ার্ড লিমিট এক্সটেন্ড +-10 ধরতে পারো। খুব বেশি হেজিয়ে পেঁচিয়ে লিখে দিলেই যে ভালো নম্বর আসবে এমন কিন্তু নয়। আবার খুব সুন্দর শব্দচয়ন করতে হবে এরকমও কোনো ব্যাপার নেই। জিএস মানে তারা ফ্যাক্টস দেখতে চায়, তুমি কতটা জানো সেটা জানতে চায়। শব্দচয়ন কিন্তু ইংরেজি বাংলার জন্য তোলা থাকলেও কোনো অসুবিধা নেই। এখানে যদি কেউ সিম্পল সেন্টেন্সে লেখে তাহলেও সে ভালোই নম্বর পাবে, এরকম নয় যে সে খারাপ নম্বর পাবে। কেমন? ইংরেজি বাংলা অবশ্যই সেখানে ভোকাবুলারি টেস্টিং থাকবে, তোমার শব্দচয়নের ব্যবহার থেকে শুরু করে সব সেখানে দেখা হবে। ডোন্ট ওয়ারি ভাই, ইট উইল বি সলভড। পরবর্তীতে আমরা যদি দেখি যে তাহলে আমরা কিভাবে লিখবো, প্রথমেই দেখো যে কোয়েশ্চেনটা দেবে, ফর এক্সাম্পল ধরো তোমাকে অপরাজিতা বিল নিয়ে লিখতে দিয়েছে, ঠিক আছে? সে অপরাজিতা বিল নিয়ে, অপরাজিতা বিল জিনিসটা কি, কবে এলো, কিসকে ডিনোট করছে, এই নিয়ে 2-3টে লাইন, মানে যেটাকে আমরা বলছি ভূমিকা। সে এরকম কেউ একটা কোটেশন দিয়েও স্টার্ট করতে পারে যে ভারতে মহিলাদের ধরো একটা কিছু নিলে, যে ফিমেল অ্যাট্রোসিটিস বা ফিমেল যেমন ধরো ভায়োলেন্স যেরকম হচ্ছে মহিলাদের উপর, সেরকম একটা কোটেশন কারুর তুললে কোনো মনীষীর দিয়ে তারপর লিখলে যে ভারতের এই নেয়, কিন্তু বেশি নয় ভাই। আমি যার জন্য লিখেছি ভূমিকাতে মাত্র 2 থেকে 3 লাইন, খুব বড় জোর হলে 4 লাইন অবধি এক্সটেন্ড করতে পারো, কিন্তু করোনা 2 থেকে 3 লাইনের মধ্যেই রেখো, বেটার হবে। কিন্তু তুমি জাস্ট যে কোয়েশ্চেনটা দিয়েছে সেটা দিয়ে একটু বলা যে কিসের ওরিয়েন্টেড, মানে তুমি প্রথমেই এক্সামিনারের চোখ ক্যাচ করে নিতে চাইছো যে সে তুমি কোন জায়গাটায় মানে বলতে চাও, তুমি যে জিনিসটা জানো সেটাও বুঝে গেল। তুমি যদি প্রথমেই ধরো বলে দিলে, ফর এক্সাম্পল আমি বলছি যে ধরো একটা কোয়েশ্চেন দিয়েছে যে এই ধরো অপরাজিতা বিল নিয়ে, এবার অপরাজিতা বিল যে আমার টার্গেটেড কার, এটা হচ্ছে অ্যান্টি রেপ বিল, তার মানে ওটা কিসে টার্গেট করছে, ভায়োলেন্স এগেনস্ট উইমেন আটকানোর জন্য টার্গেট করছে। এবার যদি কেউ শুরুতেই ওই জিনিসটাকে এরকম লেখে যে এটা একটা অন্য জিনিস বা মানে অন্য কিছু, তার কিন্তু ওখানেই নম্বর ড্রপ করবে। ঠিক আছে? ভূমিকাতে বেশি না, ভূমিকাতে জাস্ট বলে দেওয়া যে কিসের ব্যাপারে টপিকটা বলেছে, যদি ইভেন্টটা ঘটে থাকে, ডেট জানা থাকে, ধরো একটা কোনো ন্যাশনাল ইভেন্টের কথা বলেছে, সেই ডেটটা মেনশন করা, ব্যাস, সিম্পল অ্যাজ দ্যাট। পরবর্তীতে চলে আসি, নেক্সট হচ্ছে ওয়াই, হোয়াট, হাউ, জিনিসটা কি, জিনিসটা কেন, জিনিসটা কিভাবে। যদি কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে বলতে বলে তাহলে জিনিসটারও কোনো সামিট, ধরো 16th ব্রিক্স সামিট বা G20 সামিট যেটা 2023-এ ভারতে হয়ে গেল, এই যে প্রশ্ন জায়গাগুলো বা এই যে জায়গা এখানে, মানে এবারে জিনিসটা যে প্রথমে তোমাকে বলতে হবে যে G20টা কি, 1-2 লাইন লিখলে, সামিটটা হওয়াতে কি লাভ হলো সেটা লিখলে, এবং সামিটটা কোথায় গঠিত হলো কি হলো সেটা সম্বন্ধে লিখলে, ব্যাস, তার বেশি একদম নয়। ঠিক আছে? নেক্সট চলে আসি, এই জায়গাটা থেকে তোমার মার্কস লোকের থেকে আলাদা হবে, মানে লোকের থেকে মানে বাকি অ্যাসপিরেন্টদের থেকে। কেন? কারণ এখানে বলছে স্যার, তুমি কি বলছে, ইম্পর্টেন্ট পয়েন্টস লিখতে হবে ইন ইউজিং ফ্যাক্টস, যে জিনিসটা সম্বন্ধে আলোচনা করতে দিয়েছে তা সেই জিনিসটাকে যদি তুমি একদম রেলিভেন্ট ফ্যাক্টস দিয়ে বোঝাতে পারো, তুমি দুর্দান্ত মার্কস পাবে। এবং তার সাথে যদি স্কিম্যাটিক ডায়াগ্রাম, ধরো আনএমপ্লয়মেন্ট নিয়ে তোমাকে দিয়েছে, ঠিক আছে, তোমাকে ধরো বললো যে ভারতে কজেস অফ আনএমপ্লয়মেন্ট কি, ধরো কথার কথা বললাম, এবার তুমি কি করলে, কেউ ধরো এরকম লিখেছে ব্ল্যান্ড ভাবে যে কজেস অফ আনএমপ্লয়মেন্ট বা বেকারত্বর কারণ, আমি ইংরেজিতেই লিখলাম কজেস অফ আনএমপ্লয়মেন্ট বলে, সে এরকম পরে এরকম বুলেট 1-2 দেবে না, বুলেট করে লিখবে, নাম্বারিং করবে না, ডোন্ট ইউজ নাম্বারিং, বারবার বলি ডোন্ট ইউজ নাম্বারিং, ভালোভাবে মাথায় রেখো, নাম্বারিং ইউজ করো না। ঠিক আছে? মানে ABCD করে লিখলেও না,
এ বি এটাও নয়, আবার রোমানে 1 2 এটাও নয়, জাস্ট ইউজ অনলি বুলেটস, শুধুমাত্র বুলেট ব্যবহার করো। ঠিক আছে, ইউজ অনলি বুলেটস, ঠিক আছে, বুলেট ব্যবহার করো। ডোন্ট ইউজ নাম্বারিং ব্যবহার করো না। ঠিক আছে, নাম্বারিং ব্যবহার করো না, বুলেট ব্যবহার করো। বুলেট যেরকম দেখতে হয় যে প্রত্যেকটা পয়েন্ট, এই একটা পয়েন্ট গেল, এই একটা পয়েন্ট গেল, এই একটা পয়েন্ট গেল। ঠিক আছে, আচ্ছা এবার যেটা বলছো, ধরো কেউ এরকম বুলেট দিয়ে লিখেছে, এবার ধরো তার পাশে, ধরো তুমি এরকম লিখে এসছো, ঠিক তার পাশে আমরা দেখতে পেলাম যে ধরো খাতা দেখছে, সে এরকম লিখেছে, এরকম একটা গোল করেছে, এই মাঝে লিখেছে কজেস অফ আনএমপ্লয়মেন্ট বা বেকারত্বর কারণ, এবং লিখে তার এক একটা কজগুলোকে এরম ভাবে অ্যারো দিয়ে দিয়ে বুঝিয়েছে। এবার বলো তো স্যার, দুটোর মধ্যে এটা আর এটা কোনটা এক্সামিনারের বেশি চোখ টানবে? তুমি অবশ্যই বলবে স্যার এটা। ঠিক আছে, তুমি অবশ্যই বলবে স্যার এটা। হ্যাঁ, এবার কি স্যার, যে জিনিসটা এটা করা যাবে না সেটা থেকে আমি জোর করে বানাবো? আমি বলবো একেবারেই না। যেটা করা যাবে না তুমি কেন জোর করে বানাতে যাবে? পসিবল না সেটা, কখনোই না। কিন্তু এই যে জায়গাটা, এই যে আমাদের যেখানে আমাদের এই জিনিসটা লিখতে হয় যে ইনফরমেশন, সেখানে যদি এরকম জিনিস ব্যবহার করা যায়, সেখানে যদি তুমি এরকম জিনিসগুলো ব্যবহার করতে পারো, যেমন ধরো সিম্যাটিক ডায়াগ্রাম এখানে ব্যবহার করতে পারো, ডায়াগ্রাম যদি ব্যবহার করতে পারো, তাহলে সেটা একটা তোমার সুবিধা হবে। এবং অবশ্যই বুলেট পয়েন্টস দিয়ে লেখো। ঠিক আছে, যদি তুমি পারো বানাতে, না পারলে একদম দরকার নেই, না পারলে স্ট্রেট লিখে দিয়ে আসো। সবসময় রাখবে নেই মামার থেকে কানা মামা ভালো। আমি কায়দা করতে গিয়ে ঠিক মতো ফর্ম করতে পারলাম না, একদম দরকার নেই। ঠিক আছে ভাই, বোঝা গেল? তাহলে ইম্পর্টেন্স ইনফরমেশন অ্যাবাউট ইনসিডেন্ট, যে ঘটনা ঘটেছে বা যে জিনিসটা সম্বন্ধে জানতে দিয়েছে সেটা তুমি লিখছো। প্রথমে ভূমিকা দিলে, তারপর কেন, কি বা কিভাবে, আর তারপর হচ্ছে তুমি দিচ্ছ ইনফরমেশন। পরবর্তীতে যাই, আ পিকচার ইজ ওয়ার্থ আ 1000 ওয়ার্ডস। অবশ্যই যদি ওই সিম্যাটিক ডায়াগ্রাম বা যেমন ধরো মানে বললাম যে একটা জিনিস ওই সিম্যাটিক বা ফ্লো চার্ট, ঠিক আছে, ফ্লো চার্ট হিসেবে যদি প্রেজেন্ট করো, আমরা বিভিন্ন জিনিস যে ফ্লো চার্ট হিসেবে যে প্রেজেন্ট করা, ফ্লো চার্ট হিসেবে প্রেজেন্ট করা মানে কি, যখন একটা প্রসেসিং কিছু দেখাতে গেছে, যেমন এই যে প্রসেসিং, এই যে এটাকে বলে ফ্লো চার্ট। কম্পিউটারে দেখবে, এক্সেলে বলে এটার পরে এটা, এটার পরে এটা, তারপরে পরবর্তীটা পরবর্তীতে। তো সেই ক্ষেত্রে সেই জিনিসটাকে তুমি অ্যাপ্লাই করতে পারো ভাই। ঠিক আছে, আমার মনে হয় সেটা বেটার। যত বেশি তোমার রিপ্রেজেন্টেশন ভালো হবে, তত তুমি ভালো নম্বর পাবে। পরবর্তীতে অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস, যে স্কিমটা লিখতে দিয়েছে, যে মানে ঘটনাটা সম্বন্ধে বলতে বলেছে, যে ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল ইস্যু সম্বন্ধে বলতে বলেছে, তার প্রোজ অ্যান্ড কনস, মানে তার ভালো দিক, তার প্রোজ অ্যান্ড কনস এবং তার খারাপ দিক, এটা হলে কি কি ভালো হলো আর এটা হলে কি কি খারাপ হলো, সেই জিনিসটা লেখা। মানে আনএমপ্লয়মেন্টকে তুমি বলছো যে আনএমপ্লয়মেন্টকে ইয়ে করা ঠিক, যেমন ধরো এআই নিয়ে লিখতে দিল। এবার এআই এলে তুমি বলছো যে অনেকে আমাদের এআই নতুন জব সৃষ্টি করবে, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হবে, ইকোনমিক গ্রোথ হবে, এটা হলো ভালো দিক। খারাপ দিক কোনগুলো? এআই এলে যারা এআই জানে না, বা 10টা লোকের কাজ যেহেতু একটা এআই করে দিতে পারবে, যে এআই জানে বা যে এআই দিয়ে যাকে প্রমোট করা হবে, সেই জিনিসটা হয়ে যাবে খারাপ দিক, কারণ প্রচুর লোক কাজ হারাবে। ঠিক আছে, আবার ধরো বললো যে এআই এর দ্বারা কি হবে, যে অনেক জিনিস ডিপ ফেক টেকনোলজি, ডিজিটাল অ্যারেস্ট, এই জিনিসগুলো বাড়বে। ঠিক আছে, ইমেজেস মর্ফ করা, এই জিনিসগুলো বাড়বে, এই জিনিসগুলো সাংঘাতিক জায়গায় ছড়িয়ে পড়ে। তো এটা হলো তার ডিসঅ্যাডভান্টেজেস। তা আমি কি বলতে চাইলাম? আমি বলতে চাইলাম স্যার, যে ধরো এখান থেকে আমাকে কেউ লিখতে দিল অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, তুমি এটাও এরকম ভাবে ফ্লো চার্ট করে লিখতে পারো স্যার। মাঝখানে কি করলে, মাঝখানে এরকম বড় করে, এখানে ধরো আমি বললাম এআই নিয়ে লিখতে দিয়েছি, তুমি এখানে এআই লিখলে। ঠিক আছে, এবং তার পাশে তুমি এই পাশে এখানে কলাম করলে অ্যাডভান্টেজেস। ঠিক আছে, এইখানে লিখলে ডিসঅ্যাডভান্টেজেস, এখানে কলাম করলে অ্যাডভান্টেজেস, এখানে কলাম করলে ডিসঅ্যাডভান্টেজ। এবার তারপর তুমি এরম ভাবে অ্যাডভান্টেজেস গুলো লিখলে, আর এরম ভাবে এইদিকে ডিসঅ্যাডভান্টেজেস গুলো লিখ, তাহলে কি কিছুই না, প্রেজেন্টেশনটা তোমার অন্যরকম হলো, অন্য কিছু না। ঠিক আছে ভাই,
সবাই যদি একই রকম লেখে, খাতা যদি একটা অন্যরকম আসে, নম্বর বাড়ে, এটা সবাই জানি, ছোটবেলা থেকে পড়ে এসেছি। এবং কি বলছে, পজিটিভ বা নেগেটিভ ইম্প্যাক্ট লেখো এবং যদি পারো তার সাথে রেলিভেন্ট ফ্যাক্টস দিও। যদি পারো তার সাথে রেলিভেন্ট ফ্যাক্টস দিও। ফ্যাক্টস দিলে উত্তর অবশ্যই ভালো হয়। যে যেমন ধরো ওই 2022-এ যে ওয়ার্ল্ড ব্যাংক রিপোর্টটা বার করেছিল যে এত মিলিয়ন জবস ক্রিয়েট করবে এআই, আবার এত মিলিয়ন জবস লোক কিন্তু কাজ হারাবে, সেইটাও। লাস্ট একদম প্রশ্নের শেষে যেটা চলে আসবে, কনক্লুশন, উপসংহার। এই করলে এরকম জানি সমস্যা এক্সিস্ট করছে, কিন্তু অমুক, সেখানে যদি কোটেশন ব্যবহার করতে পারো, অমুক মনীষী বলেছেন যে এটাই হচ্ছে এর ইয়ে করা, আমরা যদি এরমভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। এটা যেমন ধরো এআই নিয়ে বলতে গেলে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, এই নিয়ে আমাদের কাছে দ্বন্দ্ব থেকেই যায়। এই দ্বন্দ্ব থেকে যেদিন আমরা পুরো মুক্ত পারবো সেদিন হয়তো আমরা সব কিছু ব্যালেন্স করতে পারবো, এরকমভাবে একটা অ্যাপিল হিসেবে রাখলে। এবং আরও উত্তরটা বেটার হবে যদি কেউ তার সাথে নিজের, এটা একেবারেই নিজস্ব রেকমেন্ডেশন বা সলিউশন দেয়। তার মানে কি, সেখানে তোমার ইম্যাজিনেটিভ পাওয়ার, তোমার ক্রিয়েটিভ পাওয়ার এক্সামিনারের কাছে ফুটে ওঠে, যে তুমি কতটা ইম্যাজিনেটিভ, তুমি কতটা ইম্যাজিন করতে পারছো। এই পাওয়ারটা টিচারের কাছে ফুটে ওঠে, সেটা ভাই বিশাল বড় বুস্ট, সাংঘাতিক বুস্ট দেবে সেটা তোমার নম্বরে। তুমি যদি এআই এর ক্ষেত্রে এমন কিছু রিফর্ম দিতে পারো, এমন কিছু সাজেশন দিতে পারো, যে সাজেশনটা মনে হবে যে হ্যাঁ সাপও মরবে লাঠিও ভাঙবে না, সেরকম টাইপের সাজেশন, এইগুলো কিন্তু সাংঘাতিকভাবে তোমার নম্বরকে ইনক্রিজ করে। অবশ্যই পারলে যদি এরকম প্রশ্ন দেয় যে নেগেটিভ পজিটিভ ইম্প্যাক্ট বা কোনো সামিট, সেই সামিটের পরে তোমার লাস্টে অবশ্যই নিজের একান্ত নিজের রেকমেন্ডেশন এবং সাজেশন সেটা দেওয়ার চেষ্টা করো, নিজের দৃষ্টিকোণ থেকে সমস্যার জন্য সুপারিশ এবং সমাধান যদি দিতে পারো ভাই, বিশ্বাস করো বাকিদের থেকে তোমার আর না হলো কম করে 2 থেকে 3 নম্বর বেশি পাবে। ঠিক আছে, তো এই ছিল স্যার ফরম্যাট। তাহলে আবার আমরা যদি প্রথম থেকে দেখি, আমরা শুরু করছি ইন্ট্রোডাকশন ভূমিকা থেকে, তারপর লিখছি কেন, কি বা কিভাবে, তারপর লিখছি তার সম্বন্ধে ইনফরমেশন, তারপরে তার ইনফরমেশন আমরা সিম্যাটিক ডায়াগ্রাম ইউজ করার চেষ্টা করছি, ফ্লো চার্ট করার চেষ্টা করছি, তারপর লিখছি তার অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস, তারপরে লিখছি তার কনক্লুশন, এবং লাস্টে অবশ্যই নিজের ভিউ পয়েন্ট থেকে, নিজের পয়েন্ট অফ ভিউ থেকে দিচ্ছি সলিউশন বা রেকমেন্ডেশন। ঠিক আছে, তো এই পয়েন্টের জায়গা থেকে এই জিনিসটা যে মেনশন করতে পারবে, এই জিনিসগুলো যে নিজে থেকে একটা দুটো পয়েন্ট লিখতে পারবে, যে আমার মনে হয় এটা এইভাবে করলে ভালো হয়, আমার মনে হয় এটা এইভাবে রাখলে ভালো হয়, দিয়ে যে এন্ড করবে তার মার্কস ইনক্রিজ করবে। ঠিক আছে ভাই, তো এই হলো ব্যাপার, এই হলো আলোচনার জায়গা তোমাদের সাথে। এইভাবে আমার মনে হচ্ছে উত্তর লিখলে ভালো হবে। আর সময় নিচ্ছি না, এই ক্লাসটা অলরেডি ইউটিউবে লাইভ হয়ে গেছে, চাইলে তোমরা ক্লাসটা দেখতে পারো। সেখানে আমি জিএস এর স্ট্র্যাটেজি কী নেবে বা কীভাবে করলে মার্কস ভালো আসবে সেটা নিয়ে আলোচনা করে দিয়েছি। এবং এই ক্লাস ওরিয়েন্টেড কোনো পিডিএফ বা কিছু যদি দরকার পড়ে, তার জন্য তোমরা এই টেলিগ্রাম গ্রুপটা ফলো করবে, GS_সমীত স্যার ব্র্যাকেটে নোটবুক। কোনো রকম পিডিএফ এর জন্য টেলিগ্রাম অ্যাপে এই গ্রুপটাকে ফলো করতে হবে, GS_সমীত স্যার নোটবুক। এবং এখানে যাবতীয় ইনফরমেশান, কোনো ধরো ক্লাসের পিডিএফ থেকে শুরু করে কোনো ইম্পর্টেন্ট নোটস, সব কিছু তোমাদেরকে প্রোভাইড করা হবে। ঠিক আছে, এই হলো ব্যাপার ভাই। আর আমাদের সম্পূর্ণ ব্যাচ এটা আমাদের চলছে, আমাদের WBCS প্রিপারেশন থেকে আমরা শুরু করেছিলাম, সেটা প্রায় শেষের পথে। নভেম্বর মাস থেকে আমরা NTPC এবং SSCর জন্য পড়াবো। অনলি 200 ফর 1 ইয়ার, 200 টাকা 1 বছরে। প্রত্যেক সপ্তাহে 31টা করে ক্লাস হয়, প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে পড়ানো হয়। EVS এর জন্য আলাদা করে ডেডিকেটেড ক্লাস থাকে, এবং অবশ্যই সিএর মানে এমনি কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসের জন্য তো দিদির ক্লাস রয়েছেই প্রত্যেক দিন রাত 9টা থেকে। 200 টাকা একটা কোর্সের জন্য ভাই, অনেকেই ভাবে 200 টাকা নিচ্ছে, কোয়ালিটি কি হয়তো ভালো না, কিন্তু একবার ট্রাস্ট করে দেখো, ঠকবে না। ঠিক আছে, তো অন দিস নোট এবং তোমাদেরকে বেস্ট উইশেস জানিয়ে পরীক্ষার জন্য আরও একবার, এবং যারা প্রিলি পাস করেছে সবাইকে শুভেচ্ছা বার্তা জানিয়ে, এবং পড়াশুনোতে পুরোপুরি মনোনিবেশ করার জন্য আমার থেকে অল দ্য বেস্ট উইশেস। বি পজিটিভ, কিপ স্টাডিং, কিপ বিলিভিং অ্যান্ড কিপ ট্রাস্টিং নোটবুক। ধন্যবাদ, নমস্কার, টাটা।